উজানের ঢলে কৃষকের হাহাকার, কষ্টের ফসল তলিয়ে দিশেহারা হাওরের চাষি। 4 দিন পর রোদ ওঠায় ধান কাটা মারাইয়ের ব্যস্ততা, আবারও বৃষ্টি ও পানি বাড়ার পূর্বাভাস। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী। সবার সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। পাম্পে নেই লাইন, কমেছে লোডশেডিং। জ্বালানি সংকট মোকাবেলার চেষ্টা চলছে সংসদে 2 মন্ত্রী। সরকারের কাজে দেশকে এগিয়ে নেয়ার কিছু দেখছে না বিরোধী দল। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পর পুরনো দরের ভোজ্য তেলে সয়লাব বাজার। ক্ষুব্ধ ক্রেতা ব্যবসায়ীদের কাছে জিম্মি না হয়ে সরকারকে গণশুনানির পরামর্শ ক্যাবিনেট। এবং টেলিগ্রাম গ্রুপ খুলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি, টাকা হাতিয়ে নম্বর ব্লক করে লাপাত্তা। র্যাবের জালে অভিযুক্ত 2 যুবক, সতর্ক থাকার পরামর্শ। সবাই সংবাদের সঙ্গে আছি, আমি আলিশা ইসলাম। উজানের ঢলে হাওরে ডুবেছে কৃষকের স্বপ্ন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলেছেন দিশেহারা চাষি। 4 দিন পর রোদের দেখা মেলায় কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে চলছে ধান মাড়াই শুকানোর ব্যস্ততা। এদিকে উত্তর পূর্বাঞ্চলে আরও বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরে ডুবেছে কৃষকের কষ্টের ফসল। নষ্ট হয়েছে বোরো ধান। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি। এর মধ্যেই ডুবে থাকা কাঁচা পাকা ধান কেটে শেষ সম্বলটুকু বাঁচানোর প্রাণপণ চেষ্টায় কৃষক। বছরের একমাত্র বড় ফসলের ওপর নির্ভর করে হাওড় অঞ্চলের কৃষকের সারা বছরের ভরণ পোষণ, মহাজনের টাকা পরিশোধ আর সন্তানের লেখাপড়ার খরচ। ফসল হারিয়ে কিশোরগঞ্জের হাজারো কৃষক দিশেহারা। জলাবদ্ধতার কারণে হারভেস্টার মেশিন দিয়েও ধান কাটা সম্ভব হচ্ছে না। এর মধ্যেই দেখা দিয়েছে শ্রমিক সংকট। 4 দিনের বৃষ্টির পর নিকলি, করিমগঞ্জ ও বাজিতপুরের বিভিন্ন এলাকায় রোদের দেখা পেয়ে ধান কাটা মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত কৃষক। আমরা কৃষকরা অনেক কষ্ট করি, কিন্তু কৃষকরা কোনো দাম নাই। বিভিন্ন এলাকার লোক এসে ধান কাটে। এই বছর আসছিল সবাই, আসার পরে যখন বৃষ্টি অনেক ঠান্ডা পড়ছে আর পানির মধ্যে তো অনেকে ধান কাটতে পারে না, সবাই চলে গেছে। 1500 টাকা 2000 টাকা লোক পাইতেছি না। পরিবারের নারী, পুরুষ ও শিশুরা এক হয়ে কষ্টার্জিত ফসল তুলতে নেমেছেন পানিতে। 10 উপজেলার 137টি হাওরে 13,000 হেক্টর জমির ফসল পানির নিচে। অপরিকল্পিত বাঁধ দেওয়াই হাওরের কৃষকের এই দুর্দশা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। পানির তলে যাওয়া জিনিসগুলা এখন তুলতে বীজ যায়, এই যে বুক পানির মধ্যে। বাইরে গোড় ধরে মহিলারা মুখ টানতাছে, আমরা খারতাছি। একবার গৃহস্থ করে আমরা 12 মাস চলি। এখন আমরা এই ফসল গেছে, বাচ্চা লই আমরা কি করি চলি। ধান তুলে আমরা ঈদ করবো, কাপড় কিনবো, এটা আশা করছি। এখন তো ধান ডুবে গেছে। এই যে লামা সাইডে পানি নামতে পারেন না বিদায়, এতেই ইনতাকি পানি নামেন না গিয়া অন্য পানি ফুলতেছে। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে নেত্রকোনার হাওরে প্রায় 10,000 হেক্টর জমির ধান। তলিয়ে যাওয়া ফসল এখন আর কাটার অবস্থা নাই। তারপরও যতটুকু বাঁচানো সম্ভব সেটুকুই ঘরে তোলার চেষ্টা করছেন চাষিরা। কষ্ট করে আনতাছি, 2000 টাকা কাটাইতে হইতাছে। ব্যাপারই এই নাই, বীজা ধান নিতে চায় না, অনেক জায়গায় কয় 500 টাকা এমন। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবল স্রোতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ডুবেছে হাওর। 3,324 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। হঠাৎ এই দুর্যোগে দিশেহারা কৃষক। অনেকেই ঋণ করে চাষ করেছিলেন, ফসল হারিয়ে দুশ্চিন্তায় তারা। শুকাইবারের জায়গা নাই, এখন আমরা পছক হইয়া পড়ছি। আমরা খাইমই কি, কিস্তি দিমু কি, কিভাবে চলমু? ক্ষেত কাটাইতে 6000 টাকা ক্ষেত, একবার তুলাইতে সরক যায় 1000, বাড়ির দিনতে যায় আবার 1000। ই খরচা হইলে আমরা গৃহস্থ বাঁচার কোনো উপায় নাই। মৌলভীবাজারেও হাওর জুড়ে পানির নিচে কয়েক হাজার হেক্টর কাঁচা পাকা বোরো ধান। পানিতে তলিয়ে থাকা ধান ওঠাতে ব্যস্ত কৃষক। দেখা দিয়েছে শ্রমিক সংকটও।
এদিকে সামনে আরও বৃষ্টির পাশাপাশি নেত্রকোনা ও হবিগঞ্জে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পুনর্বাসন ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 3 দিনের মধ্যে আমার নেত্রকোনা জেলার খালিয়াঝুরি উপজেলায় যে খালিয়াঝুরি পয়েন্টটা আছে সেখানে বিপদসীমা এক্সিড করে চলে যেতে পারে। সেক্ষেত্রে নতুন করে খালিয়াঝুরির যেই হাওরের নিম্নাঞ্চল আছে সেটা প্রভাবিত হবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস এবং নেত্রকোনায় আছেন আলপনা বেগম। শুরুতে যাচ্ছি জয়ন্তর কাছে। 4 দিন টানা বৃষ্টির পর আজ সকাল 11টায় রোদ উঠেছে, ফলে ভোগান্তিতে থাকা কৃষকদের মুখে আজ কিছুটা স্বস্তি ফিরেছে, তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে। আজকে কিন্তু সারা দিনই আমরা দেখেছি কৃষকরাও কিন্তু যারা ধান কাটছে তারাও কিন্তু আজকে একটু বেশি পরিমাণে ধান কাটতে পারছে। এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটাকে স্থানীয় ভাষায় খলা বলা হয়, এখানে যেখানে ধান শুকানো হয়। আজকে কিন্তু রোদ দেয়, কিন্তু এর আগে যে ধানগুলো কেটেছে, যে ধানগুলো মাড়াই করে রাখা হয়েছিল, এই ধানগুলো 3 থেকে 4 দিন ঘরের মধ্যে রাখা হয়েছিল, যার কারণে কিন্তু এই ধানের মধ্যে গেজ তৈরি হয়েছিল। আজকে রোদ পেয়ে সকলেই কিন্তু কৃষক কৃষানি সকলেই কিন্তু এই ধানগুলো শুকাচ্ছে। আমরা দেখেছি এখানে একেবারে শিশু থেকে শুরু করে নারী পুরুষ বৃদ্ধ সকলে মিলে আসলে তারা ধান শুকাচ্ছে, কারণ এই বিগত 5 মাস 6 মাসের কষ্টার্জিত ফল কিন্তু এই ধান। তাই ধানকে শুকাতে পেরে তারা আসলে আজকে অনেকটাই বলেছিল যে বিগত 4 দিন যারা যে দুশ্চিন্তায় ছিল আজকে তারা অনেকটাই খুশি, এবং তারা বলছিলেন এই রোদটা যেন অব্যাহত থাকে, তাহলে তারা আরো যে ধানগুলো আছে সেগুলো তারা শুকাতে পারবে। জানিয়ে রাখতে চাই গত 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জ 22 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। 11টা থেকে রোদ ছিল, এখনো আছে রোদ। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে কিন্তু যে টানা বৃষ্টিপাত কিন্তু মের 1 তারিখ পর্যন্ত থাকবে, এমনটি আবহাওয়া অফিস জানিয়েছেন। তবে কৃষকরা বলছেন এই রোদ যদি অব্যাহত থাকে তাহলে তাদের যে কষ্টার্জিত যে ফসল, যে ধান তারা কেটেছেন মারাই দিচ্ছেন, সেই ধান তারা সুন্দরভাবে ঘরে তুলতে পারবে। এই ছিল আমার কাছ থেকে সুনামগঞ্জ থেকে সবশেষ। এবার চলে যেতে চাই নেত্রকোনায়, সেখানে আছেন সহকর্মী আলপনা বেগম। হ্যাঁ, নেত্রকোনা জেলার আসলে যে হাওর অঞ্চল রয়েছে, আটপাড়ার বাগাইরা এবং এই মদনের যে গণেশের হাওর এবং সর্বশেষ যে উচিতপুর হাওরে যে সকাল থেকে আমরা যেটি দেখলাম আজকে সারাদিন, যে কৃষকরা আসলে প্রাণান্তকর চেষ্টা করে তারা যে ডুবে যাওয়া যে ফসল সেগুলো তুলে আনছেন এবং নৌকায় করে এবং এই ত্রিপলে করে উঠিয়ে নিয়ে আসছেন। এবং এই যে একটা যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই ডুবন্ত সড়ক মদন খালিয়াজুরির, এই সড়কের উপরেই এই জায়গাতেই রাখা হচ্ছে, কারণ এই জায়গাটি একটু উঁচু জায়গা। সে কারণে যে যত এই হাওরের যত ধান আছে যারা যেগুলো কাটতে পারছেন সেগুলো কেটে এখানেই আনা হচ্ছে এবং এখানে আনার পর কিছু কিছু ধান হচ্ছে মাড়াই করে ওই বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম যে দীর্ঘদিন যাবতে জলাবদ্ধতায় অনেক ধানে এই বীজ চলে আসছে, যে অনেক ধানের মধ্যে দেখা গেছে যে যেগুলো যে বীজ হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ নষ্ট হয়ে গিয়েছে। আর বেশিরভাগ যেগুলো যে নিচে ছিল পানির নিচে সেই ধানগুলো তুলে আনছে, কিন্তু তারা তারপরও জানে না আসলে কতটুকু ধান এখান থেকে তারা নিতে পারবে, তুলতে পারবে। তারপরও তারা চেষ্টা করছে চোখের সামনে ধানগুলো যেন একেবারেই নিমিষে না চলে যায়, সেজন্য তারা সাঁতরে কোমর পানিতে নেমে যেভাবেই পারছেন নিজেরা জমিতে নেমে ছেলে মেয়ে পরিবার সবাই মিলে আসলে এই ধানগুলো তারা তুলে নেওয়ার চেষ্টা করছেন, যে যতটুকুই যদি পাওয়া যায়। আরেকটি ব্যাপার বলে দেই, সেটি হচ্ছে যে এই গোখাদ্যের ব্যাপার, যে ধানের পরে যে ধানের যে খড় থাকে যেগুলো থাকে সেগুলো আসলে গোখাদ্যের জন্য রাখা হয়। কেউ কেউ চেষ্টা করছেন যে সেই ধান যদি নষ্ট হয়ে যায় তারপর যেন গোখাদ্যটা থাকে, যে গরু খাবার হিসেবে। তো নেত্রকোনা জেলার যে উচিতপুর হাওর, মদন উপজেলার উচিতপুর হাওরের থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ এবং নেত্রকোনায়। আগামী 5 দিনের মধ্যে খুলে দেওয়া হবে চট্টগ্রামের সব খালের বাঁধ। ডিসেম্বরের মধ্যেই কমবে জলাবদ্ধতা। বন্দরনগরের বিভিন্ন খাল পরিদর্শন করে এ কথা জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, সব সংস্থাকে নিয়ে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
গেল 2 দিনের বৃষ্টিতে ডুবে যায় বন্দরনগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর ও চকবাজার সহ বেশ কিছু এলাকা। চরম ভোগান্তি পোহান সাধারণ মানুষ। জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে আলোচনা সমালোচনা করায় সংসদ পর্যন্ত। এমন বাস্তবতায় 2 দিনের সফরে চট্টগ্রাম পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সকালে নগরীর মহেশখাল ও চাকতাই সহ নানা খালের পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। জানান আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত 80% জলাবদ্ধতা কমে যাবে চট্টগ্রামে। সব সংস্থাকে নিয়ে জলাবদ্ধতা নিরসনে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের কথাও জানান মীর শাহ আলম। 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না, আর বাকি যে 15-20% থাকবে এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। গত বছর জলাবদ্ধতা 50% নামিয়ে আনা হয়েছিল দাবি করে মেয়র বলছেন, জনভোগান্তি শতভাগ নিরসনে সরকার ও সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। সিডিএ, আর্মি, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য সমস্ত যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন চট্টগ্রামে আছে সবার সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে গতবার যেভাবে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80% ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তবে বারবার চেষ্টা করেও মন্তব্য জানা সম্ভব হয়নি 11,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দায়িত্বে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি। সকালে সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশে কেউ সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সহ বৌদ্ধ ধর্মের বিশিষ্টজনেরা। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী প্রধানমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। প্রতিটি নাগরিক নিজ ধর্মের নির্দেশনা মেনে চললে সবাই মিলে মানবিক দেশ ও সমাজ গঠন করা সম্ভব বলেও জানান সরকার প্রধান। যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ, অনুকরণ ও ভোগ করতে পারেন এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, ধর্মের বিভাজন নয়, সবার পরিচয় বাংলাদেশি। কোন ধর্মের মানুষই যেন নিজেদের সংখ্যালঘু মনে না করেন। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, এটি কারো জিজ্ঞাসা ছিল না। কিন্তু তাই এই স্বাধীন বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। আপনারা কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী সব সদস্যের প্রতি বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পেট্রোল পাম্পে লাইন ও লোডশেডিং কমেছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আর বিএনপি বারবার দেশের বাজে অর্থনীতি মোকাবেলা করেছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে তারা এই কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, ৭১-এ দেশের মানুষ যখন সবকিছু দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তখন একটি দলের কয়েকজন নেতা পাকিস্তানিদের সঙ্গে বৈঠক করেছিল। অন্যদিকে ঋণখেলাপি প্রসঙ্গে
অর্থমন্ত্রী বলেন, বিএনপি পন্থী ব্যবসায়ীরা গেল 17 বছর ব্যবসা করতে পারেননি, তাদেরকে সব ক্ষেত্রে অসহযোগিতা করে তৎকালীন সরকার। অনেক দলের নিজেদের ব্যাংক আছে অভিযোগ করে অর্থমন্ত্রী বলেন, সেসব ব্যাংকে অবৈধ পদায়ন এবং অপসারণ করা হচ্ছে। এইভাবে যদি আল্লাহ রহমতে পেট্রোলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে। অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে, তো বিএনপিতে কোনো ব্যাংক নাই। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। এদিকে সরকারের কাজে দেশকে এগিয়ে নেয়ার মতো কিছু দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এখনও আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা করা হচ্ছে বলে ক্ষোভ জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকারি দলের চিফ হুইপ বলেন, জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা দলগুলোর বিভাজন হলে সুযোগ নেবে অন্য পক্ষ। দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের সরকারি দল ও বিরোধী দলের বিতর্কে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রশ্ন ও জবাবে বৃহস্পতিবার প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। ভয়াবহ রকম পতনের শিকার হয়। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তি আর জুলাই তার ধারাবাহিকতা। আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা বিএনপি করছে বলেও মন্তব্য তার। মুক্তিযুদ্ধকে মাননীয় স্পিকার আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি এই প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা, এবং কোন ঘটনা বড় কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণ অভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণ অভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, আর সরকারি দলের চিফ হুইপ বলেন, জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা দলগুলোর মধ্যকার এমন বিভাজন চলতে থাকলে ফ্যাসিবাদী শক্তি ফেরার সুযোগ পেতে পারে। আমরা কি সেই সুযোগে কেউকে সুযোগ করে দেব, যে সুযোগে আরেকজন এসে এখানে চেয়ার দখল করবে, তারপর আপনাকেও ফাঁসি দেবে, আমাকেও ফাঁসি দেবে? আমরা কি চাই তা? আমরা যদি না চাই তাহলে আমাদের অনেক সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে, অন্য কেউ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত হবে না। আমি আপনাকে টোন্টিং করে কথা বলতে পারি, আমি আমার পোকিং করতে পারি, আপনি আমাকে পোকিং করতে পারেন। আমি বলবো যে আপনি এই ছিলেন, আপনি বলবেন আমি ওই ছিলাম। সমাধান কি? সব ফসল হলো কি? শেষ করতে কি হলো? এর আগে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল কণ্ঠভোটে পাশ হয়। প্রতিষ্ঠান দুটোর চেয়ারম্যানের বয়সসীমা 65 তুলে দেওয়া হয়। এ সময় সরকারি কর্মকাণ্ডে দেশকে এগিয়ে নেওয়ার মতো কিছু দেখছেন না বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এইভাবে সবকিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক। এ পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই। এই সমালোচনা গড়ায় আর্থিক খাতে সুশাসন নিয়ে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ সহ প্রতিটি নিয়োগে গণতন্ত্র ও গণবিরোধী, যার জবাব দেন অর্থমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক। দলকে সমর্থন করা মানে দলের লোক না, আর কোন দলকে সমর্থন করে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানে দলের লোক না। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আগের যে কোনো সময়ের চেয়ে দক্ষ ও ভালো কাজ করছেন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার কমিটিতে থাকছে না জামায়াত। 11 দলের লিয়াজু কমিটির মুখপাত্র জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই কথা জানান। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় উপেক্ষা করে উল্টো পথে হাঁটছে সরকার। জানান, গণভোট বাস্তবায়নের দাবিতে 7টি বিভাগীয় সমাবেশ করবে 11 দলীয় জোট। এ সময় সংসদ ও রাজপথের আন্দোলনে গণভোটের রায় মানতে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। জনগণের এই মতকে উপেক্ষা করেছে, তারা শপথ নেই সংবিধান সংস্কারের সদস্য হিসেবে, এবং পরিষদ না ডেকে পার্লামেন্টে চলচাতুরি করে
বিশেষ করে ক্ষমতার জোর সংবিধান সংশোধনের প্রস্তাব আনার জন্য প্রক্রিয়া শুরু করেছে। এটার নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, দেশবাসীকে সজাগ করছি। আপনাদের রায় নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, এটার বিরুদ্ধে আরও জনমত শক্তিশালী করতে হবে। সংসদ ভবনের ক্যামেরা কেনাকাটায় কোনো আর্থিক দুর্নীতি হয়নি জানিয়ে জাতীয় সংসদের হুইপ ABM আশরাফ উদ্দিন বলেন, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে তথ্যের গরমিল আছে। জাতীয় সংসদ অধিবেশনের মধ্যাহ্ন ভোজের বিরতিতে এই কথা জানান তিনি। তবে কেনাকাটায় পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে বলে স্বীকার করেন এই সংক্রান্ত গঠিত কমিটি সদস্যরা। হুইপ উল্লেখ করেন, এই কেনাকাটার সঙ্গে বর্তমান সংসদের কেউ জড়িত ছিলেন না। বাজার দরের অতিরিক্ত দামও তদন্তে পাওয়া যায়নি এবং ঠিকাদারকে এখনও অর্থ পরিশোধ করা হয়নি বলে জানানো হয়। 2026-এর জানুয়ারিতে সংসদ ভবনের ক্যামেরা লেন্স সহ আনুষঙ্গিক কেনাকাটায় হরিলুট হয়েছে বলে একটি সংবাদ পর সরকার ও বিরোধী দল মিলে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে। ওনারা বলছে 37 লাখ টাকা প্রতিবেদন রিপোর্টে, আর তিনটার দাম আমরা এখানে পেলাম যেটা কিনেছে সেটা হলো 1,24,000 টাকা করে 3,74,100, 3,74,100 টাকার স্থলে 30,74,100 টাকা মুদ্রণজনিত ভুল হয়েছে। তিনি ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করেছেন। গণভোটের হ্যাঁ ভোটের প্রচারণায় ব্যাংকগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও প্রান্তিক মানুষের জন্য রাখা তহবিল থেকে অন্তত 4 কোটি টাকা ব্যয় হয়েছে। অন্তর্বর্তী সরকারের আদেশের প্রেক্ষিতে গণভোটের প্রচারণায় তহবিল ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বিশ্লেষকদের মতে CSR তহবিল রাজনৈতিক প্রচারণায় ব্যবহার অশনি সংকেত, অনৈতিক এবং আর্থিক ব্যবস্থাপনার চরম লঙ্ঘন। সিলিয়া সুলতানার রিপোর্ট। 2026-এর নির্বাচনের আগে বড় ব্যানার টানিয়ে বাংলাদেশ ব্যাংকের চত্বরেই হয় হ্যাঁ ভোটের প্রচারণা। গণভোটের প্রচারণায় আর্থিক সহায়তা নিতে স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন ফাউন্ডেশন কর্তৃক আবেদনে জানা যায় 2026-এর জানুয়ারি মাসের 21 তারিখে নিবন্ধিত হয়। 1 মাসেরও কম সময় সংগঠনটি নির্বাচনে গণভোট সফল করতে 3টি প্রকল্পে 12,79,50,000 টাকার আবেদন করে। সে প্রেক্ষিতে 1 কোটি টাকা মঞ্জুর করে বাংলাদেশ ব্যাংক। এছাড়া হ্যাঁ ভোটের প্রচারে ABB থেকে 2.5 কোটি টাকা নেয় সুশাসনের জন্য নাগরিক সুজন। যে পয়েন্টগুলো উল্লেখ ছিল ওই পয়েন্টগুলো যদি একজন ভোটার সেই পয়েন্টগুলো যদি চেয়ে থাকে তবে সে হ্যাঁ ভোট দিবে, আর সে যদি মনে করে না এই বিষয়গুলো আমার প্রয়োজন নেই আমি না ভোট দিব। বাংলাদেশ ব্যাংকের CSR ফান্ড আছে, এই CSR ফান্ড থেকে তো ব্যয় করতেই পারে, সেটা বোর্ড কর্তৃক নির্ধারিত। বাংলাদেশ ব্যাংকের পলিসি গাইডলাইন অনুযায়ী ব্যাংকগুলোর CSR এর অর্থের 30% খরচ করতে হয় শিক্ষা খাতে, স্বাস্থ্যসেবায় 30%, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে 20% এবং বাকি 20% খেলাধুলা, দুর্যোগ ব্যবস্থাপনা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধিতে ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচনের প্রচারণায় ব্যাংকগুলোর এই অংশগ্রহণ নিয়ম বহির্ভূত, অনৈতিক ও ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। গণভোটের পক্ষে তো ঠিক না, যে হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা, CSR এর যে নীতিমালা এই অর্থ ব্যবহারের, তো সেটার সম্পূর্ণ লঙ্ঘন এবং এই বিষয়টার যদি সুরাহা না হয় তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে এই CSR এর অর্থ কিন্তু লুটপাট হবে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে। তার কারণ যেহেতু একটা উদাহরণ তৈরি হয়েছে, তো সুতরাং এটা কিন্তু আবার যে অপব্যবহার হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ব্যাংকারদের সংগঠনটির সূত্রে জানা যায় 11 জানুয়ারি বিশেষ সভা ডেকে গণভোটের প্রচারে ব্যাংকগুলোর সভায় গভর্নর ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্যাংকারদের সভায় এই উপস্থিতি ছিল বিরল। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 2 বছর ধরে অচলাবস্থা তথ্য কমিশনে। বাধাগ্রস্ত হচ্ছে নাগরিকের অবাধ তথ্য পাওয়ার অধিকার। প্রধান কমিশনার সহ সদস্যদের পদত্যাগ ও অপসারণে শূন্য হওয়া এই কমিশন গঠনে বাছাই কমিটি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। আর রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ বিশ্লেষকের। আরও জানাচ্ছেন কামরুল হাসান। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে 2009 সালে তথ্য অধিকার আইনের অধীনে গঠিত হয়েছিল তথ্য কমিশন। উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে থাকা তথ্য নাগরিকদের কাছে সহজলভ্য করা এবং তথ্য না পেলে তার প্রতিকার নিশ্চিত করা।
কিন্তু সরকার পরিবর্তনের প্রায় 2 বছর হলেও এখনও নতুন করে গঠিত হয়নি তথ্য কমিশন। এতে নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার তথ্য পাওয়ার পথ এখন কার্যত অনিশ্চয়তায়। পাশাপাশি নিষ্পত্তির অপেক্ষায় কমিশনে জমা পড়ছে শত শত অভিযোগ। তথ্য কমিশন না থাকায় সরকারি দপ্তর থেকে তথ্য না পেলে নাগরিকদের প্রতিকার চাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়েছে। এদিকে সরকার বলছে কমিশন গঠনের প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষ। প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের বিচারক চূড়ান্ত হলে শীঘ্রই অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। জাতীয় সংসদের 2 জন প্রতিনিধি থাকবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক বিচার বিভাগের একজন প্রতিনিধি থাকবেন এবং গণমাধ্যমের একজন প্রতিনিধি থাকবেন। প্রধান বিচারপতির কাছ থেকে নামটা পেলেই বাছাই কমিটি হয়ে যাবে। বাছাই কমিটি হলেই তথ্য কমিশন গঠন করার কাজ চূড়ান্ত হবে। তথ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার এমন মন্তব্য করে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, কমিশন না থাকায় রাষ্ট্রীয় সংস্থাগুলোর কার্যক্রমের তথ্য পাওয়ার অধিকার ব্যাহত হচ্ছে। কমিশনের যে কার্যক্রম সেটা তো অনুপস্থিত থাকতে পারে না। ওই সরকারের নিয়োজিত বা ওই সরকারের নিয়োগ করা কমিশনের বিষয়ে বা কমিশনের উপর পরবর্তী যারা সরকার এসেছেন তাদের আস্থা না থাকার কারণেই এই কমিশন ভেঙে দিতে হতে পারে। রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। প্রশাসন এবং রাজনীতিকে আমরা গুলিয়ে ফেলি। যারা ক্ষমতায় আসেন রাজনৈতিক দলগুলো তারা চান তার পছন্দের লোক, কিন্তু সেটা হওয়া উচিত না। বিশেষজ্ঞদের মতে তথ্য কমিশন কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি রাষ্ট্রীয় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের অন্যতম রক্ষা কবচ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আবারও রাজধানীর কেমিক্যাল গোডাউনে আগুন, ডেবরায় পুরল 2টি কারখানা, 8টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আহত 3 ছিল মানবদেহের জন্য ক্ষতিকর পদার্থ। হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমলেও জটিল রোগীদের লাগবে দীর্ঘমেয়াদী চিকিৎসা। এসব রোগীদের পুরোপুরি সুস্থ করে তোলাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চিকিৎসকরা। এদিকে 2 সপ্তাহের মধ্যেই হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 1.5 মাসে দেশে ভয়ঙ্কর এক রূপ দেখালো অতি সংক্রামক ব্যাধি হাম। নবজাতক থেকে শুরু করে সংক্রমিত হচ্ছেন বয়স্করাও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আক্রান্তদের 74%ই নেয়নি হামের টিকা, আর 14% পেয়েছে 1 ডোজ। হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য অনেকটা একই রকম। হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া 5 বছরের বেশি শিশুরাও পায়নি হামের টিকা। এই যে দুর্বল হয়েছে, দেন না শরীরের অবস্থা কি হয়েছে, চিকিৎসা করতেছি, খালি দুর্বল হইতেছে। ওর বয়স 7 বছর, হলো জ্বর আজকে 4-5 দিন ধরে, পরে যে মুখে ঘা হয়েছে। ছোট ছেলের সমস্যা, ছোট ছেলের থেকে ওর শরীরে হাম আসছে। ছোট ছেলের বয়স 8 মাস আর ওর বয়স হয়েছে 3 বছর 6 মাস। এক নাতি পরশু দিন লইয়া গেছি 13 দিনে, মানে আবার কালকে লইয়া 2 জন আইছি। ও কি 9 মাস আর 15 মাসের টিকা পাইছিল? না। চিকিৎসকরা বলছেন ভর্তির সংখ্যা কমলেও জটিল রোগীদের লাগতে পারে দীর্ঘমেয়াদী চিকিৎসা। এসব রোগীদের পুরোপুরি সুস্থ করে তোলাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। আমাদের ভর্তির রেট যদিও কমে গেছে, কিন্তু আমাদের আগে অলরেডি যে রোগীগুলো ভর্তি হয়ে খারাপ হয়ে আছে সেগুলো কিন্তু এখন আইসিইউতে কিন্তু যুদ্ধ করতেছে। সেগুলো এখনও কিন্তু বাড়িতে যাওয়ার মতো অবস্থা হয় না। এগুলো দীর্ঘদিন ধরে আছে, কোনোটা 2 সপ্তাহ 3 সপ্তাহ। লাং কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। এখন অক্সিজেন ডিমান্ড, কারো 4 লিটার 5 লিটার 6 লিটার অক্সিজেন লাগতেছে। সেইগুলিকে পুরোপুরি সুস্থ করে বাড়ি ফেরানোটাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ। এদিকে বৃহস্পতিবার সকালে শ্যামলীর টিবি হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান আগামী 2 সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রণে আসতে পারে হাম পরিস্থিতি। বলেন 1 সপ্তাহেই টিকার আওতায় আসবে 100% শিশু। আমরা যে 30টা উপজেলা প্রথম স্টার্ট করেছিলাম 100% কভার করেছি। ওই উপজেলাগুলিতে কিন্তু একটা হামের রোগী নেই। আমরা আশা করি আগামী 2 সপ্তাহে অ্যান্টিবডি ক্রিয়েট হলে উই ক্যান ব্রিং ইট ডাউন টু 0 লেভেল। এছাড়া ডেঙ্গু সহ অন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায়ও সরকারের যথেষ্ট সক্ষমতা আছে বলে জানান মন্ত্রী। আশ্বস্ত করতেছি আমার একটা ভ্যাকসিনের কোনো অভাব নেই আল্লাহর রহমতে। অল ওভার দ্য নেশন, ইন অল ওভার দ্য অল সেন্টার্স অফ দ্য উপজেলা লেভেল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র করে টেলিগ্রাম গ্রুপে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার দায়ে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব-10। র্যাব বলছে চক্রটি দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে টেলিগ্রামে গ্রুপ খুলে সদস্য সংগ্রহ করে ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে জালিয়াতি করছিল। বৃহস্পতিবার সকালে র্যাব-10-এর যাত্রাবাড়ি ক্যাম্পে ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। তিনি জানান, গ্রেফতার তাওসিফ রহমান রিশাদ এবং সাজিদুল ইসলাম সাইফ দুজনই তথ্য প্রযুক্তিতে বেশ অভিজ্ঞ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ব্যাটম্যান ওয়াইল্ড এবং ব্যাটম্যান নামের 2টি টেলিগ্রাম গ্রুপ খুলে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে। আগ্রহী শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে দিয়ে ব্লক করে দেয় যোগাযোগের নম্বর। অভিযুক্ত 2 জন হ্যাকিংয়েও জড়িত বলে জানায় র্যাব। শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পর্যন্ত আমাদের তদন্তে এ ধরনের কোনো ব্যক্তিদ্বয় 6 মাস পূর্বে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটম্যান নামে একটি টেলিগ্রাম গ্রুপ খোলার মাধ্যমে একটি সংগঠিত চক্র হিসেবে কাজ করছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্রচার মাধ্যমে তারা এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব ছড়িয়ে আসছিল। এই গুজব ছড়ানোর মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের বিভ্রান্ত করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণও পাওয়া গিয়েছে। জনতা ব্যাংক থেকে ঋণের নামে বেক্সিমকো গ্রুপের প্রায় 4,000 কোটি টাকা আত্মসাতের মামলা তদন্তে নথিপত্র সংগ্রহ করছে দুদক। সংস্থাটি জানায়, বেনামি প্রতিষ্ঠান খুলে ঋণ নেয়ার ঘটনায় সংশ্লিষ্ট নথি জব্দ করা হচ্ছে। এদিকে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে আর্থিক খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। শুধু জনতা ব্যাংক থেকে ঋণের নামে 36,000 কোটি টাকা আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখছে সংস্থাটি। সম্প্রতি নামে বেনামে প্রতিষ্ঠান খুলে প্রায় 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও জনতা ব্যাংকের তৎকালীন এমডি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 10টি মামলা করে দুদক। তদন্তের প্রয়োজনে নথিপত্র জব্দ সহ বিভিন্ন আইনি পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে আত্মসাৎ করে নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন। উক্ত মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিভিন্ন রেকর্ডপত্র জব্দ করে পর্যবেক্ষণ করার স্বার্থে পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে দুদকের আবেদনে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মোহাম্মদ নিজামুদ্দিন হাজারী উনার সকল আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র মূল কপি জব্দ এবং সত্যায়িত ছায়ালিপি সরবরাহ করার জন্য বিজ্ঞ আদালত আদেশ দান করেছেন। 500 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2024 সালের ডিসেম্বরে নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাবা, 3 মেয়ে, 2 মেয়ের জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক মাদক সিন্ডিকেট। অবৈধ মাদক কারবারের মাধ্যমে মালিক হয়েছেন বিপুল সম্পত্তির। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সম্প্রতি মানি লন্ডারিংয়ের মামলা করেছে তাদের বিরুদ্ধে। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পরিবারটির আদ্যোপান্ত। আমিনুল ইসলাম ও সঞ্জয় মজুমদারের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, মাছ মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যায় এখানে। পাশেই রেল লাইন, এই অংশটুকু আবার পরিচিত অন্য কারণে। এখানে হাত বাড়ালেই মেলে মাদক। কারওয়ান বাজারের ফুটপাতে আলু পেঁয়াজের ব্যবসা করতে করতে একটি পরিবার কিভাবে জড়িয়ে গেল মাদকের ব্যবসার অন্ধকারে, এবারের অনুসন্ধানে তুলে ধরা হবে বিস্তারিত। তাদের বসবাস এখন টঙ্গীর দত্তপাড়া এলাকায়। দত্তপাড়ার দিঘির পাড় এলাকা। ভর দুপুরে এলাকার কিশোরদের জটলা। জানতে চাওয়া কসিমউদ্দিন রোডের ঠিকানা। তাদের দেখানো পথে গিয়ে মেলে না গন্তব্য।
তাদের নিয়ে বছর 3 আগে কাজ করেছেন এমন 2 জন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে সময় সংবাদ। এবার তাদের দেয়া ঠিকানায় গিয়ে পাওয়া গেল একটি 4 তলা বাড়ি। বলছিলাম এক পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেটের কথা। এই বাড়িটি তাদেরই একজনের, নাম রেশমা খাতুন। সিঁড়িতেই কথা হয় রেশমার স্বামী মহিদুলের সঙ্গে। উঠলা ব্যস্ত 1500 টাকা 2000, যে আমরা যে যত সেল হইতো তত টাকাই তারা পাইতো আর কি। তো যাক, তো মনে করেন এক সময় সবাই 8টা-10টা মামলা এইভাবে খাইছে। খাওয়ার পরে আমরা এই জায়গায় ফিরত আসি। সিঁড়িতেই কথা হয় আসমা, রেশমা আর লিজার মায়ের সঙ্গেও। তিনি দিলেন ভিন্ন তথ্য। মায়ের লগে আমরা জিদ্দের আগে কথাবার্তা কই না, এ দুটো হস্তে জামাই যদি করলো, তুই আবার এই আমার লগে মিললি থাকলে তোর মতন মাইয়া পরিচয় দিতাম না। আমরা পরিচয় দিনের দ্বারা যাইও না, কথাবার্তা কই না, কোনো সম্পর্ক নাই। এই এলাকাতেই আসমার 6 তলা ভবন আছে। এবার মহিদুলকে নিয়ে আসমার বাড়ির উদ্দেশ্যে সময় সংবাদ। মিনিট 10 চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। দ্বিতীয় দিনের মতো টঙ্গীর দত্তপাড়া এলাকায় সময় সংবাদ। মাদক কারবারি আসমা বেগমের সন্ধানে মূলত এই বাসায় হঠাৎ রেশমার ফোন। তিনি জানান এক সময় মাদকের ব্যবসা করলেও এখন তারা ভালো হয়ে গেছেন। আমি রেশমা, বুঝছেন, আমরা 3টা বোন, আমার বোন জামাই যে কোনো একটা করে পরিস্থিতির শিকার। আমি আজ বয়স হলো আমার 40। আজ থেকে মনে করেন না হলো 15 থেকে 20 বছর আমরা একদম ভালো হয়ে গেছে। এখানে বাড়িঘর খুঁজে 6-7 বছর। আমাকে 10টা মামলা আছে। আমার আপনারা হাতায়া কোর্ট কাছারি যেখানে হোক আমার দেখবেন যে আমার 10টা মামলা আছে নাকি। রেশমার স্বামী মহিদুলের মোবাইল থেকে জাহানারা নামে একজনও ফোন দিয়ে এই প্রতিবেদককে সমাধানের পথ আছে কিনা জানতে চান। আগে একটু বুঝা টুজা লন, তারপরে আগে সাইলেন্ট টাইলেন্ট না, বুঝছেন। সরাসরি আর কি কথা কন, এটার কি কোনো একটা সমাধান নাই। সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে একই পরিবারের বাবা, 3 মেয়ে, 2 জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক চক্রটি অবৈধ মাদক ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেছে। 5 কোটিরও বেশি টাকা নিজেদের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পাওয়ার দাবি সিআইডির। ইন্টেলিজেন্স কালেকশন করে জানা গেল যে আসলে তারা যে আমাদের মানি লন্ডারিং যে প্রেডিকেট অফেন্স, মাদকদ্রব্য পাচার বা মাদকদ্রব্য কারবারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং অনেকগুলো মামলাও তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আছে। অভিযুক্ত রেশমা খাতুনের বিরুদ্ধে 10টি, লিজা বেগম ওরফে লিপি আক্তারের বিরুদ্ধে 7টি, মানিক মিয়ার বিরুদ্ধে 5টি, আসমার বিরুদ্ধে 3টি এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও 1 বা একাধিক মাদকের মামলা রয়েছে। 2009-10 সালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গাঁজার ব্যবসা দিয়ে উত্থান পরিবারটির। ধীরে ধীরে তাদের মাদকে কারবার বড় হতে থাকে। একসময় তাতে যোগ হয় ইয়াবা। কোনো বৈধ উপার্জনের ব্যবস্থা না থাকা সত্ত্বেও বিপুল সম্পদের মালিক হয়েছে মাদকের এই পারিবারিক সিন্ডিকেটটি। বুলবুল রেজা, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। রাজধানীর আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যায় 2টি কারখানা। আবাসিক এলাকায় এই ধরনের কেমিক্যাল কারখানার অনুমোদন পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে 2টি কারখানাতেই ছিল মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর নানা পদার্থ। বৃহস্পতিবার বেলা 11টা প্রতিদিনের মতো ডেমরার আমলিয়া মডেল টাউনে ইমো রোটো ফ্লেক্সি ব্যাগ কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই শর্ট সার্কিট থেকে কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আহত হন অন্তত 2 জন। আগুনটা মূলত প্রথমে একটা রঙের ট্রেতে লাগছে, রং কেমিক্যাল সহ একটা ট্রেতে লাগছে। কাজ করতেছি পেন্টিংয়ে, আর তখন পিছন দিকে যখন আমি ফিরছি, ফেরার পর দেখি আগুন জ্বলতেছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডেমরা ফায়ার স্টেশনের 2 ইউনিট। পরে সিদ্দিক বাজার ও খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে যোগ দেয় আরও 6টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগছে শুনে আসার পরে দেখলাম যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এরপরে ওইটা কন্ট্রোল করতে গেছে 2 জন স্টাফ ওদের, তো সেটা পারে নাই। এরপরে আগুন তো ছড়াই গেছে। ফায়ার সার্ভিস জানায় কারখানায় ছিল না প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা। অগ্নিকাণ্ডে ইমো রোটোফ্লেক্সি ব্যাগ কারখানা ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ওয়াটার লিঙ্ক নামের একটি কারখানা। 2 কারখানায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থ ছিল। এখানে কেমিক্যাল জাতীয় পদার্থ ছিল, বিশেষ করে ইথাইল, টিনার, পলিমার, কাস্টিং, প্লাস্টিক দানা জাতীয় পদার্থ ছিল, যা বিশেষ করে আমাদের ত্বক, চোখ এবং হার্ট, ফুসফুস, কিডনির ক্ষতি করে। আবাসিক এলাকায় এ ধরনের কারখানার অনুমোদন পাওয়ার সুযোগ নেই। তবে কিভাবে হলো তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস। এখানে তারা কিভাবে, কেন, কিভাবে, কি কারণে তারা এই প্রতিষ্ঠানগুলি গড়ে তুললো আবাসিক এলাকায়, তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্যগুলো আমরা নিয়ে আসতে পারবো। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হতে পারে বলে দাবি মালিক পক্ষের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জয় নিয়ে আশাবাদী বিজেপি, তৃণমূল 2 শিবিরই। 4 মে চূড়ান্ত ফল। ফুটপাত ও সড়ক হকার মুক্ত করতে রাজধানীর মিরপুর 1 ও 10 নম্বরের 200 জন হকারকে পরিচয়পত্র দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিকেলে নগর ভবনে এই পরিচয়পত্র বিতরণ করা হয়। এ সভায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, এই পরিচয়পত্রের মাধ্যমে নির্ধারিত স্থানে ডিএনসিসির দেয়া ট্রলিতে বৈধভাবে ব্যবসা করতে পারবেন হকাররা। এতে তাদের থেকে চাঁদা আদায়, উচ্ছেদ এবং সড়কে বিশৃঙ্খলা বন্ধ হবে। ক্রমান্বয়ে সবাইকে হকার কার্ডের আওতায় আনা এবং ভবিষ্যতে হকার্স মার্কেট নির্মাণের আশ্বাস দেন ডিএনসিসি প্রশাসক। এটা শুধু আইডি কার্ড নয়, এখানে নিচে লেখা আছে, দেখবেন আপনারা, আইডি নাম্বার দেওয়া আছে, কোথায় বসবে সেটাও ফাইন্ড আউট করা আছে এবং একটা কিউআর কোড দেওয়া আছে এখানে। যেই কিউআর কোড আপনার মোবাইলের ক্যামেরা অপশনে গেলে আপনার সকল তথ্যগুলো, সত্যি তথ্যগুলো বের হয়ে আসবে। এটা দিয়ে নকল করার কোনো সুযোগ নাই। আজকে যেমন 200 জনকে আমরা একটা পূর্ণবৎসরের বৈধতা দিচ্ছি, আবার এমনিভাবে আমরা একদম চলমান থাকবে এটা। ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগর হিসেবে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর সড়কে সৌন্দর্য বর্ধন কর্মসূচি উদ্বোধন করে এ কথা বলেন তিনি। গুলিস্তান 0 পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রোড, মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্য বর্ধনের জন্য ফুল গাছ ও টব স্থাপন কাজের উদ্বোধন করা হয়। 1 মাসের মধ্যে গুলিস্তান থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত সড়ক মডেল সড়কে রূপান্তরিত হবে বলেও ঘোষণা দেন প্রশাসক আব্দুস সালাম। এখানে প্রাকৃতিক সৌন্দর্য আমরা বর্ধন করব, গাছগাছালি মানে ফুল ফলে আমরা ভরিয়ে দেব। পাশাপাশি এইখানে লাইটের পুরো কোনো অভাব থাকবে না। অর্থাৎ এইখান থেকে শুরু করে আমরা চাই, যেটা আমি দ্বিতীয় ধাপে যেটা বললাম, যে আবাসিক ধানমন্ডি এলাকা, সেখানে যে লেকটা আছে সেটাকে কেন্দ্র করে সেটাকেও আমরা একটা সুন্দর শহর গড়ে তুলতে চাই। এমনিভাবে পুরানো ঢাকার সদরঘাট থেকে শুরু করে আমরা সেই সমস্ত বিভিন্ন জায়গায় যাব, লালবাগের কেল্লা সহ। অর্থাৎ একটা দিয়ে আমরা শুরু করতে চাই, বাকিগুলোকে আমরা ফলো করব। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পরও পুরনো দরের বোতলজাত সয়াবিন তেলে সয়লাব বাজার। ক্রেতাদের প্রশ্ন, তাহলে কি দাম বাড়ানোর জন্যই সংকট তৈরি করা হয়েছিল? এদিকে দাম বাড়ানোর পরও নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাপ বলছে, সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সাধারণত কোনো পণ্যের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তার প্রভাব পৌঁছে যায় বাজারে, ব্যয় বাড়ে ভোক্তার। কিন্তু এবার ভোজ্য তেলের বাজারে ঘটছে ভিন্ন ঘটনা। গেল ঈদের পর থেকে সরবরাহ সংকট আর ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে বুধবার বিকেলে লিটারে 4 টাকা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানান, আগের দামেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। গতকাল বলছে, এখন পর্যন্ত এটা তো বাজার আমরা
এখন পর্যন্ত পাইনি। পুরান তেল স্টকের শেষ হয়ে গেলে তারপর নতুন তেল আসবে। বাড়তি দামের তেল বাজারে আসবে কবে, এমন প্রশ্নে খুচরা বিক্রেতা ও ডিলারদের উত্তর, সরবরাহ পর্যায়ে আগের দামের তেল পর্যাপ্ত, তা দিয়েই চলবে আরো অন্তত 2 দিন। এখন যেহেতু তেলের নতুন দাম নির্ধারণ করছে, এখন আর ওই সংকটটা নাই, এখন ডিলার যা চায় তাই দেয়। কালকে রেট সিদ্ধান্ত হয়েছে, আজকে রেট পাইলে আজকে ডিউ করলে কালকে চলে আসবে। দাম বাড়ানোর পরও নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। ক্ষুব্ধ নাভিশ্বাস ওঠা ভোক্তারা। সয়াবিন তেল 200 টাকা কিনে আনছি, আমরা বিক্রি করতেছি 205 টাকা। তেলের দামটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই কারণে এই যে এখন যে আমাদের সয়াবিন তেল আমরা ইউজ করতাম, সয়াবিন তেল বাদ দিয়ে আমাদেরকে ফার্ম অয়েল ইউজ করতে হইতেছে, যেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিও হয়। ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে, গ্রাহক ও সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে কিন্তু সাপ্লাই বন্ধ ছিল, সংকট ছিল। এই সংকটটাকে পুঁজি করে তারা হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল। তো প্রতিনিয়ত তারা এগুলো করে, এরকম পন্থা অবলম্বন করে বারবার মানুষকে জিম্মি করে দাম বাড়াচ্ছেন। এর আগে গেল বছর ডিসেম্বরে সরকারের তোয়াক্কা না করেই দাম বাড়িয়ে বাজারে ভোজ্য তেল সরবরাহ করে আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর হস্তক্ষেপে সে দফায় ভোক্তারা রক্ষা পেলেও 3 দিন পর 7 ডিসেম্বর দাম বাড়াতে বাধ্য হয়েছিল অন্তর্বর্তী সরকার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতে শুরু করেছে। বিভিন্ন সংস্থার জরিপে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ভরাডুবি হতে পারে কংগ্রেস ও বামপন্থী দলগুলোর। রাজ্যটিতে বিপুল ভোটারের নাম বাদ পড়লেও 2021 সালের চেয়ে এবার ভোট পড়েছে বেশি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 2 দফার ভোট শেষের পর বিভিন্ন সংস্থা বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলোর বিশ্লেষণে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের চেয়ে কিছুটা এগিয়ে বিজেপি। তবে আসন পাওয়ার নিরিখে দল দুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভরাডুবি হতে পারে কংগ্রেস ও বামপন্থী দলগুলোর। মেট্রাইস অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 146 থেকে 161 আসনে, আর তৃণমূল 120 থেকে 140 আসনে। পিমার্ক নামের আরও একটি সংস্থার মতে বিজেপি 150 থেকে 175 আসনে জয় পেতে পারে, আর মমতার দল তৃণমূল পেতে পারে 118 থেকে 138টি আসন। অন্যদিকে পিপুলস পালসের সমীক্ষা বলছে তৃণমূল 178 থেকে 189 আসন পেতে পারে, আর গেরুয়া শিবিরের ঝুলিতে যেতে পারে 95 থেকে 110টি আসন। জরিপ সংস্থা জনমত পোলের আভাস 195 থেকে 205 আসন পেয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরতে পারে তৃণমূল, আর মোদির দল পেতে পারে 80 থেকে 90টি আসন। রাজ্যটির মোট আসন 294। সরকার গঠন করতে প্রয়োজন 148 আসন। আগামী 4 মে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বিসিবির 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে বিসিবির অ্যাডহক কমিটি অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ 7 আইনজীবী এই রিট দায়ের করেন। গত 7 এপ্রিল বিসিবির 3 মাস মেয়াদে নতুন একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়াও আছেন আরও 10 সদস্য। সে সময় এনএসসি জানায় তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে। 3 মের বোর্ড মিটিং এর পর বিসিবির নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন কিনা সে প্রশ্নে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন তিনি। এদিকে মাঠে ফিরতে সাকিবকে ক্রিকেটীয় যে কোনো সাহায্য করতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেন তামিম। আমি চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে এই ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। রিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব।
বাবার সঙ্গে কোনো আলোচনা করে নয়, নিজের সিদ্ধান্তে বিসিবির অ্যাডহক কমিটিতে যুক্ত হয়েছেন ইসরাফিল খসরু। দেশের ক্রিকেটের জন্য কাজ করতেই বোর্ডে আসা এই ক্লাব সংগঠকের আপাতত একটা সুষ্ঠু নির্বাচন ও ক্রিকেটের প্রতি দর্শকের আস্থা ফিরিয়ে আনাতেই গুরুত্ব দিচ্ছে বোর্ড। ক্রিকেটারদের ওয়েলফেয়ারেও বাড়তি নজর থাকছে তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটির। রাতের ভোট আয়োজন করে বিতর্কিতভাবে ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসা আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ দায়িত্ব দেয় তামিম ইকবালকে। 11 সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্ব নিতেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা। ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকার পরও বাবার দোয়া ক্রিকেট বোর্ড বলেও কটাক্ষ করে একটা পক্ষ। তবে সেসব নেতিবাচক মন্তব্য গায়ে না মেখে কাজ করে যাচ্ছে বর্তমান কমিটি। আর বিসিবি বোর্ড মেম্বার অ্যাডহক কমিটির অন্যতম সদস্য ক্লাব সংগঠক ইসরাফিল খসরু, বাবা বিএনপি নেতা ও সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাবার পরামর্শ নয়, বোর্ডে এসেছেন নিজের সিদ্ধান্তেই, জানিয়েছেন তার লক্ষ্যের কথা। এই বিষয়টা নিয়ে আমার বাবার সাথে কখনো সেরকম কথা হয়নি। এবার মূলত আমার নিজের ডিসিশন, কারণ আমার মনে হয়েছে যে এখানে কিছু কাজ করার সুযোগ আছে পজিটিভলি। অ্যান্ড আফটারঅল ইটস অ্যাডহক কমিটি, এটা 90 দিনের একটা মেয়াদ আছে। আমাদের একটা মূল ম্যান্ডেটটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, অর্থাৎ ট্রানজিশন টু এ স্মুথ ইলেকশন, যেটা গতবার আমরা দেখিনি। আপনারা দেখেছেন, আমরা অনেকেই কিন্তু গত নির্বাচনে বয়কট করেছি, কারণ আমরা মনে করেছি নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ ছিল না। এই 3 মাসের মধ্যে বাংলাদেশের মানুষকে অ্যাটলিস্ট ক্রিকেটের প্রতি যে আস্থাটা হারিয়ে গিয়েছিল, সেই আস্থাটা ফিরিয়ে নিয়ে আসা, ঠিক আছে, মাঠে আবার দর্শকদের আনার চেষ্টা করা। কমিটির মেয়াদ মাত্র 3 মাস, তাই বেশি কাজে হাত দিতে চায় না বর্তমান দায়িত্বপ্রাপ্তরা। প্রাধান্য দেয়া হচ্ছে 2-3টি বিষয়ে, বাড়তি নজর থাকছে ক্রিকেটারদের ওয়েলফেয়ারে। ফার্স্ট কয়েকটা মুভের মধ্যে আপনি দেখবেন যে আমরা প্লেয়ার্স ওয়েলফেয়ারটাকে ফোকাস করেছি বেশি, আর খেলা মাঠে নিয়ে আসা। বিসিবির ভিতরে একটা প্রপার ওয়েলফেয়ার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নাই। হ্যাঁ, সো এটা আমাদের ডেভেলপ করতে হবে। এই ইনফ্রাস্ট্রাকচার উইল বি সব ফর অল প্লেয়ার্স। এখানের মধ্যে ফার্স্ট ক্লাস প্লেয়ার্স যারা বিভিন্ন সময় বাংলাদেশের জন্য খেলেছেন, এই টিম খেলেছেন, বিভিন্ন লেভেলে যারা খেলেছেন, তাদের সকলকে কি ইনকর্পোরেট করা হবে, তারা যেন সহযোগিতা পান। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উজানের ঢলে কৃষকের হাহাকার, কষ্টের ফসল তুলিয়ে দিশেহারা হাওড়ে চাষি। দিনভর ধান কাটা মারাইয়ের ব্যস্ততা, আবারও বৃষ্টি ও পানি বাড়ার পূর্বাভাস। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী। সবার সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। এবং পাম্পে নেই লাইন, কমেছে লোডশেডিং। জ্বালানি সংকট মোকাবেলার চেষ্টা চলছে সংসদে 2 মন্ত্রী। সরকারের কাজে দেশকে এগিয়ে নেওয়ার কিছু দেখছে না বিরোধী দল। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আলিশা, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।